আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখেন। আজকে আমরা গতদিন রক্ত এবং রক্তের উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে চেষ্টা করব রক্ত সম্পর্কিত যে অর্গানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা। বিশেষ করে আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে হার্ট বা হৃদয়। ঠিক আছে, তো এই হার্ট নিয়ে আলোচনা হবে। তো কারো কিছু জানার থাকলে বলতে পারেন, আর শোনা যাচ্ছে কিনা বলেন, আমরা এখনই শুরু করি। ঠিক আছে, তাহলে হ্যাঁ আমরা শুরু করে দিই। রক্ত সংবহন তন্ত্র, মেইনলি এখানে যে অর্গানটা কাজ করে সেটা হচ্ছে হার্ট। হার্ট কি, এটা একটা প্রশ্ন আসে। হার্ট হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এই কথাটা একটু লিখে রাখেন, বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। হার্টের প্রকোষ্ঠ কয়টা বলেন তো? হার্টের প্রকোষ্ঠ কয়টা? কয়টা অংশ থাকে হার্টে? হার্টে কয়টা অংশ থাকে? আমরা এখন এখন কেউ আঁকবো না, আঁকার জন্য আমি সময় দিব, তখন আঁকবেন। বলেন, হার্টের অংশ কয়টা থাকে? তাহলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ট। হ্যাঁ, হার্টের অংশ কয়টা বলেন তো? 5টা, তাই না? 5টা, তাই তো? আসলে 5টা না, হার্টে আমরা যদি এখানে হার্ট নিয়ে কথা বলি তাহলে হার্ট এরকম আমরা দেখব, একদম গোলাকার দেখলে মনে করেন না যে এটা হার্ট না। হ্যাঁ, এটাই অবশ্যই হার্ট। একটু গোলাকার করে দিলাম, ঠিক আছে? তো হার্টের মাঝখান দিয়ে একটা পার্টিশন আছে এরকম, আবার এরকম একটা পার্টিশন আছে। তো উপরের অংশটা হচ্ছে অলিন্দ, আর নিচেরটা কি হবে? নিলয়। তাহলে উপরে দুইটা অলিন্দ আর নিচের দুইটা হচ্ছে নিলয়। এটা ডান, এটা বাম। তাহলে ডান অলিন্দ, বাম অলিন্দ। ডান নিলয়, বাম নিলয়। ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে কিনা একটু বলেন। আর হার্ট আমাদের বডির কোথায় থাকে? আমাদের এই যে বুকটার একটু পাশে, বাম পাশের দিকে হাড়টা থাকে। অনেক পাশে না, একটু সাইডে, একটু এই পাশে। হ্যাঁ, তো যদি আপনাদের ডান পাশে ব্যথা হয় ওটা কিন্তু হার্টের ব্যথা না, ওইটা কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হার্টের কখন হবে? যখন এইখানে, আর ওটা সহ্য করতে পারবেন না, তীব্র ব্যথা হবে। এটা বুকে ব্যথা হলে অ্যানজাইনা বলে। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। টোটাল অনেক বিষয় নিয়ে আলোচনা হবে এখানে। তাহলে ডান অলিন্দ আর বাম অলিন্দ, আর এখানে ডান নিলয়, বাম নিলয়, এই 4টা অংশ। হার্টের প্রকোষ্ঠ কয়টা পরীক্ষায় আসে? তাহলে কয়টা বলবো? তাহলে 4টা। হার্টের প্রকোষ্ঠ 4টা, ঠিক আছে? এখন আসি, এই যে হার্টের স্তর কয়টা? আচ্ছা, স্তরটা পরে পরে আমরা দিতে পারবো।
আমাদের যে বডি, এই বডিতে খাবারটা পরিপাক হয়। আমাদের বডিতে খাবারটা কি হয়? পরিপাক। এটা আমরা বডি লিখলাম, যে বডি। ওকে, তো বডিতে আমরা যে খাবারটা খাই, খাবার থেকে খাদ্যের যে মূল উপাদান গ্লুকোজ, এই গ্লুকোজটা বডিতে আসে। বডির কোথায়? সেলে। এই সেলে একটা বিক্রিয়া হয়, এই গ্লুকোজ ভাঙ্গার বিক্রিয়া। এই গ্লুকোজটা C6H12O6 C6H12O6 প্লাস অক্সিজেনের উপস্থিতিতে এখান থেকে কি তৈরি হয়? শক্তি। শক্তি, কার্বন ডাই অক্সাইড। শক্তি, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এই যে শক্তি, শক্তি এটিপি তে থাকে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আর কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের এই বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম কি বলতে পারেন? বলেন তো কি বিক্রিয়া? এটার নাম হচ্ছে শোষণ বিক্রিয়া। শোষণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় যে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু বর্জ্য। এটার সাথে আরেকটা বর্জ্য আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস অর্থাৎ ইউরিয়া, যেটা পেশাবের মাধ্যমে কিডনি ফিল্টার করে বের করে দেয়। হ্যাঁ, ভেরি গুড, শোষণ বিক্রিয়া। তো এখানে কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হলো, এই কার্বন ডাই অক্সাইড কি ভালো? ভালো না, আমাদের জন্য বিষ। এটা যখন ফুসফুসে যায়, ফুসফুস থেকে এটা বের করে দেয়। ঠিক আছে, শরীর থেকে ফুসফুস কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেয়, আর কি অক্সিজেনটাকে মিক্সড করে। এটা তাহলে আমাদের এই সেলে অর্থাৎ বডিতে কি তৈরি হলো? কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইড কে ক্যারি করে? এটা হচ্ছে হিমোগ্লোবিন ক্যারি করে। হিমোগ্লোবিন, তার মানে হিমোগ্লোবিন কোনটা? আরবিসি, লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এইখানে নিয়ে চলে আসে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এইখানে যেখানে আসলো, এটাকে বলে লসিকা। হ্যাঁ, লসিকা নালী। তো প্রথমে বডি থেকে লসিকা নালীতে আসবে, এরকম কোটি কোটি লসিকা নালী মিলে যেটা হবে সেটা হচ্ছে একটা মহাশিরা। ঠিক আছে, আচ্ছা এই দিক দিয়ে একটু ছোট করে দিই। এইখান থেকে তাহলে কোন দিক দিয়ে? মহাশিরা হয়ে হাড়ের এই জায়গায় প্রবেশ করবে, এটার নাম মহাশিরা। তো এখন বলেন যে মহাশিরা কোন ধরনের রক্ত ক্যারি করে? মহাশিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। আর মহাশিরা কোথা থেকে কোথায় রক্ত নিয়ে যায়? মহাশিরা বডি থেকে রক্তটা নিয়ে যায় কোথায়? হার্টে। হার্টের কোন পাশে বলেন তো? বডি থেকে হার্টে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে কোনটি? আনসার দেন।
হার্টের কোথায় নিয়ে যায়? হার্টের কোথায় নিয়ে যায়? ওটা মহাশিরা হবে কেন? খালি মহাশিরা মহাশিরা বলতেছে। এই মহাশিরা হয়ে হার্টের কোথায় আসতেছে? হার্টের কোথায়? হার্টের কোথায়? হার্টের ডান অলিন্দে, ডান অলিন্দে, অলিন্দে আসছে। আজকে ক্লাস শেষে আপনারা জানতে পারবেন যে আসলে আপনারা যাকে হার্ডে রাখছেন বলেন কথাটা আসলে পুরাপুরি একটা ঢপ বাস কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, ঠিক আছে? হার্টের ভিতরে রক্ত ছাড়া কিছুই থাকে না। তো তাহলে আরেকবার বলি, সেলের মধ্যে যে দূষিত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এটা চলে আসে লসিকা নালীতে, এরপর অনেক লসিকা নালী একসাথে মিলে যুক্ত হয় মহাশিরায়। তো এই মহাশিরা হার্টের ডান অলিন্দে প্রবেশ করে, ডান অলিন্দে প্রবেশ করে। তো এটার নাম দিলে আর একটু ভালো হয়, রাইট অ্যাট্রিয়াম। হ্যাঁ, ইংরেজি নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। আর এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল হচ্ছে নিলয়, আর অ্যাট্রিয়াম অলিন্দ, ঠিক আছে? তাহলে ডান অলিন্দে যখন প্রবেশ করে এইখানে একটা ভালভ খুলে যায়। ভালভ মানে হচ্ছে কপাটিকা বাংলা। এখানে একটা ভালভ থাকে, রক্তটা ঢুকে যায় ভিতরে। ভালভটা এরকম দেখেন, আমরা অনেক সময় মাছ ধরি, মাছ ধরার সময় খেয়াল করবেন যে এখানে একটা এরকম বস্তু আছে, এখানে বস্তুটা এরকম, এই দিক দিয়ে মাছ ঢুকবে বাট আসবে না। আমরা যেমন ভালভ পড়েছিলাম বিদ্যুতে, একমুখী প্রবাহ বলেছিলাম, একমুখী প্রবাহে রূপান্তর করে, এটা দেখেছিলাম। তো এইভাবে যেতে পারে বাট ওই পাশ থেকে আসতে পারবে না, দুটা মুখ লেগে যাবে। সেম রক্তটা এইখানে ঢুকবে বাট বের হবে না। তো যখন রক্তটা ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে তখন অলিন্দটা এরকম প্রসারণ হয়, ঠিক আছে? অলিন্দটা কি হয়? প্রসারণ হলে আস্তে করে রক্তটা ভিতরে ঢুকে গেল। আচ্ছা, ঢুকে যাওয়ার পরে তাহলে এখানে কি যুক্ত রক্ত চলে আসলো? কি যুক্ত রক্ত চলে আসলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসলো। এখানে কি থাকবে? থাকবে না। তারপরে এটা সংকোচন হবে, একবার প্রসারণ আর একবার সংকোচন, একবার সংকোচন একবার প্রসারণ, এরকম। তাহলে এইখানে আর একটা ভেন্ট্রিকল কপাটিকা খুলে যাবে। এই কপাটিকা খুলে যাওয়ার সাথে সাথে রক্ত নিচের চেম্বারে প্রবেশ করবে। তাহলে এটা প্রসারণের সময় এখানে আসতেছে, এটা যখন আবার সিস্টোল হচ্ছে মানে সংকোচন হচ্ছে, তখন এই রক্তটা এইখানে পার হচ্ছে, তখন এটা কিন্তু প্রসারণ, এটা ডায়াস্টোল হচ্ছে। আর এটা যখন আবার সংকোচন হবে তখন রক্ত এখান থেকে বের হয়ে চলে যাবে। যেটাতে বের হয় মনে রাখবেন, হার্টের যেটা দিয়ে বের হয় সেটা হচ্ছে ধমনী। তাহলে হার্টের যেইটা দিয়ে রক্তটা বের হয় সেটা হচ্ছে ধমনী। আর এই ধমনীর নাম হচ্ছে পালমোনারি ধমনী। আমি সংক্ষেপে লিখলাম পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসে? আমাদের এই যে গুরুত্বপূর্ণ অর্গান,
দেখেন তো চিনতে পারেন কিনা। বিড়ি সিগারেট খেয়ে ঠিক আছে কিনা ছেলেরা? তো ফুসফুসে প্রবেশ করে। তাহলে ফুসফুসে কোথা থেকে কোথায় প্রবেশ করলো দেখেন, ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী হয়ে কোথায় প্রবেশ করে? ফুসফুসে। তাহলে এটার নাম আমরা পুরা লিখি এখন পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনী কি যুক্ত রক্ত ক্যারি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। এরপরে আমাদের ফুসফুসে এরকম বায়ু কুঠুরি আছে, সেগুলোর ভিতরে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ঢুকে যায়, ঠিক আছে? আর তখন কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেয় আর অক্সিজেনটাকে ব্লাডের সাথে আবার মিক্সড করে দেয় হিমোগ্লোবিনের সাথে। তো এরপরে এখানে এখানে তাহলে বের হয়ে যাচ্ছে কি, আমরা বের করে দিচ্ছি কি কার্বন ডাই অক্সাইড, আর ইন হচ্ছে কি অক্সিজেন। অক্সিজেন যখন ইন হলো ওই রক্তটা আবার এইভাবে হার্টে প্রবেশ করে। কোথা থেকে এবার আসলো? আবার ফুসফুস থেকে আমাদের বাম অলিন্দে আসে। এই বাম অলিন্দে বা লেফট অ্যাট্রিয়ামে যে রক্তটা আসলো, যেটার মাধ্যমে এটা হচ্ছে শিরা, যেগুলো হার্টে ঢুকে, এটা মনে রাখবেন, যেটা হার্টে প্রবেশ করে সেটা হচ্ছে শিরা। যেটা হার্টে প্রবেশ করে সেটা শিরা। তার মানে এই শিরার নাম, এই শিরার মানে এই ধমনীর নাম অনুসারে এটা হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা। তাহলে পালমোনারি শিরা কি যুক্ত রক্ত ক্যারি করে? এই যে অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। একটা জিনিস এখানে মনে রাখবেন, এটা আমি লেখাবো একটু পরে, যে এই পালমোনারি শিরা ব্যতীত যত শিরা আছে, পালমোনারি শিরা ব্যতীত যত শিরা আছে সবগুলো কার্বন ডাই অক্সাইড ক্যারি করে। শুধুমাত্র পালমোনারি শিরা যেটা অক্সিজেন ক্যারি করে, এটা ব্যতিক্রমের জন্য ইম্পর্টেন্ট। তাহলে যত ধমনী আছে সবগুলো অক্সিজেন ক্যারি করে, বাট ব্যতিক্রম পালমোনারি ধমনী, যেটা কার্বন ডাই অক্সাইড ক্যারি করে। এখন আসি, এখানে যখন প্রবেশ করলো এইখানে একটা কি থাকবে? কপাটিকা খুলে যাবে আর নিচে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসবে। এরপরে এখানে কি হবে? একটা সিস্টোল, সংকোচন হবে। সংকোচন হওয়ার সাথে সাথে ব্লাড এইখান দিয়ে বের হয়ে এই পাশে চলে যাবে, ঠিক আছে? এইখানে যে অক্সিজেন চলে আসে, অক্সিজেন যুক্ত রক্ত এই জায়গায় চলে আসে। এখন এখানে যখন আবার সিস্টোল হবে, সংকোচন হবে, তখন এটা স্পিডে আমাদের বডিতে চলে যাবে। তো যেটাতে বের হয় সেটার নাম ধমনী বলেছিলাম, তো এটার নাম মহাধমনী। এটার নাম হচ্ছে মহাধমনী। তাহলে মহাধমনী কি যুক্ত রক্ত ক্যারি করে? অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। মহাধমনী কি যুক্ত রক্ত ক্যারি করে? অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। একটু কমেন্ট করেন তো যে ঠিক আছে কিনা, এ পর্যন্ত বুঝতে পারছি কিনা, বা কোনো অসুবিধা হলে এখনই বলেন, তাহলে পরের স্টেপে যাওয়ার আগে এটা সমাধান করুন। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন, বলেন তো এখানে দেখে বলেন কয়টা কপাটিকা বা ভালভ আছে? হার্টে ভালভের সংখ্যা কয়টি?
হার্ডে ভালভের সংখ্যা কয়টি? ভেরি গুড, দুইটা করতে আসলো। এই চারটা না। এই যে দেখেন এখানে শিরার মুখে একটা, আবার এই পাশে শিরার মুখে একটা, দুইটা, আর ভিতরে একটা, আবার এই পাশে একটা, কয়টা টোটাল? এই হার্টে ভালভের সংখ্যা কয়টা এখানে দেওয়াই আছে, তাও বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, এই আরেকজন কি বললেন আরেকবার? তাহলে বডিতে একটা বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে শ্বসন বিক্রিয়া। বিক্রিয়ার নাম শ্বসন বিক্রিয়া। আমরা যে ভাত আলু খাইছি, ওই আলু থেকেই গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ। এই গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে এটিপিতে শক্তি তৈরি করে আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কার্বন ডাই অক্সাইড আমাদের দেহের বর্জ্য, তো এই বর্জ্যটা বের করে ফেলতে হবে, তাই না? আর নাইট্রোজেন, ইউরিয়াও আমাদের বডির কি বর্জ্য, এটা তো আমাদের উপকারী কিছু না। তাহলে এটা কিডনি থেকে কি করতে হবে? কিডনি এটা প্রসেস করে বের করে দেয়, এখন তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসলো? বডি থেকে, মানে সেল থেকে লসিকা নালীতে। লসিকা নালী অনেকগুলো একসাথে যুক্ত হয়ে মহাশিরাতে যুক্ত হয়, আর এই মহাশিরা হার্টের ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে ডান অলিন্দে কপাটিকা যখন খুলে যায় তখন কার্বন ডাই অক্সাইড নিচের চেম্বারে চলে আসে। এরপরে যখন আবার এটা সংকোচন হয়, সঙ্গে সঙ্গে রক্ত আবার নিচে চলে যায়, মানে ডান নিলয়ে চলে যায়। এরপর আবার সংকোচন হলে এখান থেকে বের হয়ে চলে যাবে কোথায়? ফুসফুসে। তাহলে ফুসফুসে গেল কোথা থেকে? হার্ট থেকে ফুসফুসে। প্রশ্ন হয় হার্ট থেকে ফুসফুসে কোনটির মাধ্যমে রক্ত যায়? তাহলে হার্ট থেকে ফুসফুসে, তাহলে পালমোনারি ধমনী। আর যদি বলে ফুসফুস থেকে হার্টে আসে কোনটার মাধ্যমে? তাহলে ফুসফুস থেকে হার্টে আসে কি? পালমোনারি শিরা। আর এটা দিয়ে কি আসতেছে? অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। আর এটা এসে বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দে তাহলে কি গেল? অক্সিজেন যুক্ত রক্ত। এরপর এটা যখন সংকোচন হয় তখন সঙ্গে সঙ্গে রক্তটা অক্সিজেন নিয়ে নিচে চলে আসে। এরপরে যখন আবার সিস্টোল বা সংকোচন হয় তখন রক্তটা পাম্প করে স্পিডে পাঠায় দেয় কোথায়? বডিতে। ঠিক আছে, তাহলে বলেন তো হার্ট থেকে বডিতে কিসের মাধ্যমে রক্ত চলাচল করে? চলাচল হবে না, মানে যায়। হার্ট থেকে বডিতে কিসের মাধ্যমে রক্ত যায়? ওইগুলা লাগবে না। এই হার্টে কয়টা ভালভ আছে সেটা, ভালভ অনেক আছে, ভালভের সংখ্যা অনেক। এখানে হার্টে ভালভ কয়টা? এই অর্ধ চন্দ্রাকৃতির ভালভের দরকার নাই। ঠিক আছে, ওই অর্ধ চন্দ্রাকৃতির ভালভ গুলো এই জায়গায় থাকে, এই জায়গায়। ঠিক আছে, আবার এই জায়গায় থাকে, তো এটা লাগবে না।
এখানে যদি ভাল্ব থাকতো তাহলে ওই ভাল্ব খুলতে একটা এক্সট্রা প্রেশার লাগতো, তাহলে ব্লাড ইজিলি যেতে পারতো না। এই জন্য এই জায়গায় ভাল্বের প্রয়োজন নাই। আর এই দুটা ভাল্ব দরকার, কারণ এখানে যখন আবার সংকোচন হবে রক্তটা বের হয়ে উপরে চলে যাবে, যাতে না যেতে পারে। আবার এখানে যখন সংকোচন হবে উপরে যাবে, আবার এখানে সংকোচন হলে বের হয়ে আবার উল্টা পথে রক্ত চলে আসবে। এই কারণে এই দুই জায়গায় ভাল্ব। ঠিক আছে, পরীক্ষায় আসলে 4টা দিয়ে দিবেন। ঠিক আছে, এখন এই যে শিরা ধমনির মধ্যে পার্থক্যটা আমরা একটু লিখে ফেলি। শিরা ধমনি, শিরা ধমনি। ঠিক আছে, পার্থক্য আকারে লেখেন টেবিল টেবিল করে। শিরা ধমনি। ওকে, তাহলে শিরা, শিরা কি যুক্ত রক্ত ক্যারি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে এই যে পালমোনারি শিরা, ব্যতিক্রম পাল শিরা। এটা কি অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। এরপরে এই পাশে কি হবে বলেন তো? ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, রক্ত বহন করে। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম পালমোনারি ধমনী, ধমনী। এটা কি যুক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। ঠিক আছে, একটা হলো। এখন বলেন তো কোনটার চাপ বেশি হবে? কোনটার চাপ বেশি হবে, শিরার না ধমনীর? শিরা দিয়ে যখন রক্তটা ঢুকতেছে তখন কি প্রসারণ হচ্ছে, ডায়াস্টোল হচ্ছে, তখন অতিরিক্ত প্রেশার লাগে না। আর যখন বের হয় তখন কি হচ্ছে, সিস্টোল। তাহলে হার্ট থেকে যখন বের হয় সিস্টোল, তখন চাপটা বেশি থাকে। ঠিক আছে, তাহলে ধমনীর চাপ বেশি, ধমনীর চাপ বেশি, আর শিরার চাপ কম, তাহলে রক্তচাপ কম। আর এখানে রক্তচাপ কি বেশি, রক্তচাপ বেশি। এখন আবার কোশ্চেন দেখেন, শিরাতে কি থাকে? শিরার মুখে, শিরার মুখে ভেন্ট্রিকল, সরি কপাটিকা থাকে, ভাল্ব থাকে শিরার মুখে, কিন্তু দেখেন ধমনীতে নেই, ধমনীতে নেই। তাহলে আমরা এখানে কি লিখবো? ভাল্ব, ভাল্ব থাকে। আর এখানে ভাল্ব থাকে না। তাহলে চাপ বেশি হলে রক্তটা কেমন ভাবে পড়বে? দেখেন আমরা যখন এই যে হাতটা কাটেন আর কি, কারোর জন্য হয়তো বা কাটতেছেন হাতটা, এগুলো কাটলে কিন্তু আপনি মরবেন না, কারণ এখানে রক্ত এমনি এমনি বেড়ে যাবে। আর হচ্ছে প্যাটিলেট আর ভিটামিন কে ওটাকে জমায়ে দেবে। ঠিক আছে, রক্তক্ষরণে আপনি আর মরবেন না। যদি এমন হয় যে গলার এই তারমার কেটে ফেলছেন, তাহলে কিন্তু রক্ত ফিলকি দিয়ে বের হবে। ঠিক আছে, তো আত্মহত্যা করতে চাইলে এখানে মোটা যে রগটা আছে, যেটা এভাবে দেখি আমরা, পালস দেখি, এটা কেটে ফেলতে হবে। তো এটা যদি কেটে ফেলে তাহলে অনেক রক্তক্ষরণে মারা যাবে। ঠিক আছে, আর এমনি অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় কাটলে কোনো ক্ষতি হবে না, মানে সাময়িক কষ্ট পাবে আর কি, মানুষজনের ভয় পাবে যে আত্মহত্যা করতে গেছিল। ঠিক আছে, তো এখন এখানে রক্ত গড়িয়ে পড়ে, এটাতে রক্ত গড়িয়ে পড়ে, গড়িয়ে পড়ে। আর এটা হচ্ছে ফিনকি দিয়ে, এই পাশে হচ্ছে ফিনকি দিয়ে রক্ত পড়ে, আর এটা হচ্ছে গড়িয়ে পড়ে, আস্তে আস্তে গড়িয়ে যায়। তাহলে কয়টা হচ্ছে? চারটা। চারটা পার্থক্য লিখলে হবে, রিটেনে 1.5 মার্কের জন্য এটা আসে।
ঠিক আছে, শিরা ধমনির পার্থক্য লেখা হয়েছে। ওকে, তাহলে শিরা ধমনী গেল, শিরা ধমনী শেষ। এই হার্টের পড়াশোনা কেবল শুরু, হ্যাঁ কেবল তো হার্ট বানাইলাম, রক্ত কোথা থেকে কোথায় যাচ্ছে এটা দেখলাম। এখন আসেন, এই বডিতে রক্ত গেলে হবে? হার্টের রক্ত দরকার আছে না? মানে আপনি আপনি খালি সাপ্লাই দিবেন, নিজের জন্য রাখবেন না। তেমনি ব্যাপারটা এখানে দেখেন, বডিতে পাঠিয়ে দিল রক্ত অক্সিজেন নিয়ে, আর এই অক্সিজেন কি হার্টের নিজের দরকার আছে না? তাহলে নিজেকেও তো দিতে হবে, তাই না? তো এই যে একটু দূরে দিয়ে এই দিক দিয়ে বের হয়ে যাবে আরো একটা, সেটা হচ্ছে আমাদের ব্রেইনে যাবে। হ্যাঁ, ব্রেইনে যাবে, আরেকটা এখান থেকে বের হয়ে হার্টে প্রবেশ করবে। তার মানে হার্টের নিজেরও রক্তের দরকার আছে। আর এটা কিসের মাধ্যমে আসবে? এই যে এইটা দিয়ে, এটার একটা নাম দিই, এটার নাম কি কেউ বলতে পারেন? করোনারি ধমনী। করোনারি আর্টারি, ঠিক আছে, করোনারি ধমনী বা করোনারি আর্টারি। ওকে, তাহলে বলেন তো, হার্ট নিজে অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে কোনটির মাধ্যমে? তাহলে হার্ট নিজে অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে কিসের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গড়িয়ে মানে ধীরে ধীরে, মানে আস্তে আস্তে ফোটা ফোটা হয়ে পড়ে। আর এমনি গরু ছাগলের দেখছেন না, একবারে গলা কাটলে কি হয় কুরবানির সময় দেখেন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে করোনারি আর্টারি, করোনারি আর্টারি, ঠিক আছে। এটা কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে, এই করোনারি আর্টারি পরীক্ষার জন্য দরকার। হ্যাঁ, করোনারি আর্টারি পরীক্ষার জন্য দরকার। কারণ দেখেন, এই করোনারি ধমনীতে কি হয়, এটা দিয়ে রক্ত আসে হার্টে। তো এটা যদি আমরা একটু জুম করে বানাই, এটা হচ্ছে করোনারি ধমনী, এটার নাম করোনারি আর্টারি। তো এই করোনারি আর্টারি অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করতেছে, তাই না? তো আমাদের যদি লাইফস্টাইলটা অন্যরকমের হয়, খাবার দাবার যদি উল্টাপাল্টা হয়, তাহলে যেটা হবে, আস্তে আস্তে করে এটাতেই ব্লকেজ হতে শুরু করবে। ব্লক, এই যে ব্লক, এই ব্লকটাই মেইনলি চর্বি, কোলেস্টেরল, লিপিড, তেল, ঠিক আছে। তো কোলেস্টেরলটা সবচেয়ে বেশি ফ্যাক্ট। তো যত বেশি পা তত বেশি কোলেস্টেরল। চিংড়ি মাছে সবচেয়ে বেশি কোলেস্টেরল থাকে। অনেকে রক্তে চর্বি জমে যায়, বলে যে রক্তে চর্বি হয়েছে, মানে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেছে। তাহলে এই কোলেস্টেরল, চর্বি, লিপিড এগুলো যে হার্টে ব্লকেজের তৈরি করে, এই যে এরকম করে আস্তে 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 করে ব্লকেজ তৈরি হয়। আর এই ব্লকেজ হলে আমরা বুঝি না, এটা নীরব ঘাতকের মতো কাজ করে। মানে হার্ট অ্যাটাক যখন তখন হতে পারে, হার্ট ফেইলিওর যখন তখন হতে পারে, কারণ আমরা বুঝবো না। কারণ হচ্ছে আমাদের করোনারি ধমনীর মাত্র 10% ব্যবহার হয়। করোনারি ধমনীর মাত্র কত পার্সেন্ট? 10% ব্যবহার হয়। তার মানে 90% ব্লকেজ হয়ে গেলেও আমরা বুঝতে পারবো না। তো এই 90% ব্লকেজ হতে আপনার সময় লাগবে 10, 20, 30, 40, 50 বছর। আগে যদিও অনেক বেশি বয়স্ক যারা, তাদের হার্টের সমস্যা ছিল, এখন বর্তমানে ইয়ং জেনারেশনের মধ্যে হার্টের সমস্যা সবচেয়ে বেশি। এখন মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের পরিসংখ্যানে প্রতি 5 জনে একজন হার্টের রোগী, প্রতি 5 জনে একজন হার্টের রোগী। অবশ্যই এটা ছেলেরা, ঠিক আছে, মেয়েরা না। মেয়েরা হার্টের মানে রোগ হয় না, কারণ ওদের হার্ট ছোট, তো এই জন্য হার্টের রোগী হয় না। তো আসলে হার্ট ছোট বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে স্ট্রেস রিলিজ করা।
ধরেন আপনি যদি কোনো একটা স্ট্রেস টেনশন থাকে, যদি কান্নাকাটি করে আপনি ভাসায় দেন, তাহলে এটা চলে গেল, হার্টের উপর এফেক্ট পড়বে না। আর যদি আপনি কান্নাকাটি করতে না পারেন, এই চাপা কষ্টটাই এখানে যে ক্ষতের সৃষ্টি করবে, আর এখানেই কি হবে, চর্বি, লিপিড, কোলেস্টেরল জমতে থাকবে, এভাবে ব্লকেজ হবে। তো এরকম করে যখন হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন একদিন 10%-এর নিচে নেমে আসছে, তখন বুকে ব্যথা অনুভব করবেন। এই ব্যথাকে বলে অ্যানজাইনা, অ্যানজাইনা, ঠিক আছে? বুকে ব্যথা অনুভব করবেন, তখন বুঝবেন এটা হার্টের সমস্যা হচ্ছে, মানে হার্ট রক্ত চাচ্ছে কিন্তু রক্ত আসতেছে না, এটা হচ্ছে সমস্যা। তো এখন যদি আপনি সচেতন হন বা বুঝতে পারেন বা আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করার অভ্যাস থাকে, তো হার্টের নিয়ম আপনারা যেটা করবেন, ইয়ারলি 30 বছর, 32 বছর, 35 বছর পরে ইয়ারলি একবার করে টেস্ট করবে। হার্টের একটা এক্সারসাইজ টলারেন্ট টেস্ট আছে, ইটিটি, এই টেস্টটা করবেন, এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। এটা যদি করেন তাহলে হার্টের ব্লকেজ হচ্ছে কিনা বা কতটুকু এটা বোঝা যাবে। তো এটা তাহলে পারিয়ারে করতে হবে, অবশ্য মেয়েদের করার দরকার নাই, ছেলেরা করলেই শুধু হবে। তো এখন আসেন, এই যে 10, 20, 30 বছর পরে হঠাৎ করে এটা এখান থেকে ফেটে গেছে, ফেটে যায় এখানে ক্লোডিংটা শুরু হয়েছে, মানে রক্ত জমাট বেঁধে গেছে, তাহলে এই পাশে যে হার্টের অংশ ছিল এটা আর বাঁচবে না, মরে যাবে। যদি 5 মিনিট এরকম ভাবে থাকে বা 10 মিনিট এরকম ভাবে থাকে, তাহলে ওই অংশটা মরে যাবে, শিরা ধমনী যা আছে ওই অংশে সব মরে যাবে। তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। এইখানটাই আমাদের যত রকমের চিকিৎসা করা, যদি একটু আগে আগে যান, অনেক আগে আগে গেছেন, তাহলে এখানে একটা বেলুনের মাধ্যমে চিকিৎসা করবে, ফুলনো বেলুনের মাধ্যমে চিকিৎসা। এই বেলুনটা যে চারিদিকে এরকম করে ফুলে তুলবে, দুই দিকে ফাঁপা করে দিবে, ফাঁপা করে দিবে, তাহলে ওর ভিতর দিয়ে রক্ত যেতে পারবে, তাহলে আর বুকে ব্যথা অনুভব করবেন না। এই ফুলনো বেলুনের মাধ্যমে চিকিৎসাকে বলে এনজিওপ্লাস্টি। তাহলে এনজিওপ্লাস্টি কি? ফুলনো বেলুনের মাধ্যমে চিকিৎসা করা। এনজিওপ্লাস্টি কি? ফুলনো বেলুনের মাধ্যমে চিকিৎসা। ওকে, তাহলে এখানে এনজিওপ্লাস্টিতেও যদি কাজ না হয়, অনেক বেশি ব্লকেজ হয়ে গেছে, এনজিওপ্লাস্টি করে হচ্ছে না, তখন এখানে রিং পরায় দিবে, ঠিক আছে? যে বয়সে হাতে রিং পরার কথা ছিল, ওই বয়সে হার্টের রিং পরে বসে আছে, এরকম ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? যে চাকরি হওয়ার আগে, মানে চাকরি হওয়ার পরে তো হাতে রিং পরায় দিত, আর এটা যেমন হয়েছে যে চাকরি পাওয়ার আগেই হার্টের রিং পরায় ফেলছে। তো এটা কারণ এখন ইয়ং জেনারেশনদের মধ্যে সবচেয়ে বেশি হার্টের সমস্যা হচ্ছে। প্রতি 5 জনে কয়জন? 5 জনে 1 জন, প্রতি 5 জনে 1 জন। ওকে, যারা ছেলেরা আছি একটু সাবধানে থাকতে হবে, স্ট্রেস রিলিজ করতে হবে, হাসাহাসি করতে হবে, হাসি খুশি থাকতে হবে, তাহলে স্ট্রেস রিলিজ হবে। যদিও বাসায় হাসি বাইরে হবে না, ঠিক আছে? যদিও বাসায় হাসি বের হবে না, ওটা বাইরে যেয়ে হাসতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত দেখেন তো, এনজিওপ্লাস্টি, রিং পরানো, এটা বুঝতে পারছি। হ্যাঁ, কান্নাকাটি করা অবশ্যই ভালো। আপনি কান্নাকাটি করবেন আর জামাইরে বলবেন আমি হয়ে তোমার ঘর সংসার করতেছি, বলে কান্নাকাটি শুরু করে দিলেন। বুঝতে পারছেন? তা এখন কি জামাই আপনারে ধরে গলাগলি ধরে কান্নাকাটি করবে? এটা মানায়? আসলে এই সমাজটা পুরুষের জন্য না, এই সমাজটা হচ্ছে টোটালি নারীদের জন্য। দেখেন, একটু খেয়াল করে রাস্তায় বের হয়ে একটা মেয়ে যদি কান্নাকাটি করে, দেখবেন যে মানুষ জটলা বেঁধে বসে আছে। আর একটা ছেলে কান্নাকাটি করতেছে, দেখলে লোকজন বলবে ওই কিছু খাইছে, ঠিক আছে, খাওয়ার কারণে ওই এরকম করতেছে, মানে আপনারা পাত্তাই দিবেন। তো এই সমাজটা অ্যাকচুয়ালি ছেলেদের জন্য না, মেয়েদের জন্য, ঠিক আছে? আর ছেলেরা স্ট্রেস নেই আর কি, প্রচুর মানে স্ট্রেস নেই, ফ্যামিলি, পরিবেশ, পরিস্থিতি, জব, সব জায়গাতেই। তো যাই হোক, স্ট্রেস যত নিবেন তত বেশি সমস্যা হবে, তত কম বয়সে আপনার হার্টের সমস্যা হবে, যদি এই খাবারগুলো আপনার খাবার তালিকা থেকে বাদ না দেন। এখন কথা হচ্ছে, যদি আপনি এই ইটিটি করে টেস্ট করে দেখলেন হার্টে 30% বা 20% ব্লকেজ হয়েছে, তাহলে ওই 30% ব্লকেজ হয়েছে কিসের কারণে? কোলেস্টেরলের কারণে, চর্বি, লিপিড, এগুলোর কারণে।
তো এই জিনিসগুলো খাওয়া যদি আপনি খাদ্য তালিকা থেকে বাদ দেন বা কমায় দেন, তাহলে আস্তে 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 ওই ব্লকেজের পরিমাণ কমতে থাকবে। এই হচ্ছে আমাদের টেস্ট করার মূল উদ্দেশ্য, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন, আমরা যে তেল খাই, এই যে তেল 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 ছাড়া তো আমাদের চলেই না, তাই না? তেল আমরা অনেক বেশি ব্যবহার করি। তেল আসলে আমাদের শরীরের জন্য যে খুব একটা দরকারি তা না। তেল এটা ছাড়াও আপনি মাংসের মধ্যে তেল পান, মাছের মধ্যে তেল পান, তেল আছেই। এই তেলটা দরকার দুটা মানে কয়েকটা ভিটামিনের জন্য। সেটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। এই চারটা দুষ্ট ভিটামিন আছে যারা তেল ছাড়া দ্রবীভূত হতে পারে না, প্রসেস হতে পারে না। আর এইটুকুর জন্য মানে এই চারটার জন্য আমাদের তেলের প্রয়োজন হয়। এটা প্রাণীজ তেল হতে পারে, উদ্ভিজ তেল হতে পারে, বাদাম টাদাম এগুলো হতে পারে, এগুলো ভালো। তো এখন বেশি করে যদি খান, এটা বেশি খাওয়ার আগে একটা চিন্তা করেন যে রান্নাঘরে দেখবেন যেখানে সেখানে এইভাবে হাত দিলেই হাতটা চিটকা চিটকা মনে হয়, তাই না? এরকম করে মনে হয় যে আঠালো আঠালো লেগে যাচ্ছে। তাহলে কিছুদিন রান্না বান্না করলে ওখানে তেল টেল পড়ে কি একটা অবস্থা হয় দেখবেন। তাহলে আপনি চিন্তা করেন দীর্ঘদিন ধরে আপনি এই খাবারটাই খাচ্ছেন, তাহলে ওই খাবারটা ওই তেলটাই হাড়ে যায় ওইরকম ভাবে জমে যায়। তার মানে আপনি বুঝতে পারছেন কত ঝুঁকির মধ্যে আছি। এই জন্য তেল খাওয়া কমায় দিতে হবে, ঠিক আছে? আর তেল খাওয়ার নিয়মটাও যদি আমি আপনাদেরকে বলি, দুইটা মানুষ 500 ml তেল 1 মাসে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? দুইটা মানুষ 500 ml তেল, আর দুইটা মানুষের যদি 500 ml তেল ইউজ করা হয়, তাহলে কিন্তু দেখবেন রাস্তাঘাটে তেলের দাম বাড়বে না, উল্টা কমবে। যেখানে সেখানে তেল ফেরি করে বেচবে, ঠিক আছে? যে এই 50 টাকা 50 টাকা 50 টাকা এরকম। আর এখন দেখেন 200 টাকা। তার মানে এখন আমরা তেল খাওয়ার একটা অসুস্থ পরিবেশের মধ্যে আছি। মানে দেখা যায় এরকম যে ভাবি আপনার কয় লিটার লাগে, 5 লিটার। আরেকজন বলতেছে ভাবি আমার তো 10 লিটার লাগে। মানে এই যে তেল খাওয়ার ব্যাপারটা, তাহলে বুঝতে পারছি তেলটা কতটুকু উপকার করতেছে আমাদের, কতটুকু দরকার। ও আচ্ছা আচ্ছা, কি এক কষ্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই জামাইরে বলবেন যাতে আপনার গলা গলি ধরে কান্নাকাটি করে, ঠিক আছে? তাহলে হার্টের ব্লকেজ থেকে বেঁচে গেলেন। আচ্ছা, বেশি দূরে না, আপনি হার্ট ফাউন্ডেশনে যাবেন। হার্ট ফাউন্ডেশনে গেলেই আপনি দেখবেন, হার্ট ফাউন্ডেশনে গেলে হার্টের রুগী দেখবেন 99.99। আর এই 1% হচ্ছে মেয়ে। তো এই সবগুলো যে পুরুষ হার্টের সমস্যা হয়েছে কাদের জন্য? এই মেয়েদের জন্য হয়েছে, তাই না? স্ট্রেসের কারণে ওরা গেছে কোথায়? হসপিটালে। আবার সেবা করতেছে কে? দেখেন বউ। তার মানে দেখেন যার জন্য হয়েছে আবার সেই যে চিকিৎসা করতেছে। তো ব্যাপারটা এরকম। তাহলে এই যে মেয়েদের পরিমাণটা এরকম, মেয়েদের সচরাচর মানে হার্টের রিয়ার কেস, তাছাড়া সমস্যা হয় না। তো এখন আসেন, যদি আপনি এই তেল চর্বি খাওয়া না কমান, যেমন চিংড়ি মাছ, গরু, খাসি এগুলো বেশি বেশি খান, তাহলে যেটা হবে মানে আপনাদের একটা বলি, আমেরিকান ওই প্রেসিডেন্টের নামটা মনে হচ্ছে না, সে তার 3-4 বার হার্টে অপারেশন করতে হয়েছে। তো ফাইনালি সে তো মানে বাঁচবেই না। তাকে নিয়ে ডাক্তাররা একটা বোর্ড গঠন করে এবং তাকে একটা ডায়েট চার্ট দেয়। সেই চার্টের মধ্যে থাকে সকল উদ্ভিজ্জ আমিষ, মানে কোনো মাছ, মাংস, ডিম এগুলো থাকবে না। কোনো প্রাণীজ আমিষ তার খাবার তালিকায় থাকবে না। তো এতে করে 3 মাস পরে তার যে হার্টের অপারেশন করার কথা ছিল সেটা না করে উল্টা ভালো হয়ে গেছে। এরকম ভাবে সে সুস্থ ছিল। এই ডায়েটের নাম হচ্ছে ভেগান ডায়েট। ভেগান ডায়েট, ঠিক আছে? ভেগান ডায়েট। আপনি শুধু অর্ধ সিদ্ধ কাঁচা খাবার খাবেন, ঠিক আছে? তো তাহলে এই যে তেল চর্বি এগুলো কেন দরকার আমরা বুঝলাম। এখন যদি খেতে থাকেন তাহলে কি হবে? এরকম ব্লকেজ হবে, রিং টিং এ কাজ হবে না, তখন এটা একদম বন্ধ হয়ে যাচ্ছে, রক্ত এদিক দিয়ে যাচ্ছে না, আপনাকে জোর করে বাঁচায় রাখতে হবে। কি করার? এরকম ভাবে আমাদের শরীরের অন্য জায়গা থেকে একটা শিরা ধমনী কেটে নিয়ে এসে এরকম ভাবে লিঙ্ক করে দিবে।
লিঙ্ক করে দিলে রক্তটা এই দিকে না যে আবার এই দিক দিয়ে গেল, এটা হচ্ছে বাইপাস সার্জারি। ঠিক আছে, এটাকে বলে বাইপাস সার্জারি। হ্যাঁ হ্যাঁ, হার্ট ব্লক ওই করোনারি আর্টারিতেই হয়। যাক, তসলিমার কথা শুনে আমার ভালো লাগলো যে 2 জনে 2 লিটার। ওই যে আরেকজন আবার বলতেছে আধা লিটার দিয়ে কিভাবে খাবে। ঠিক আছে, এই ডাক্তাররা এই শাকসবজির ব্যাপারটা যখন আসে, ডাক্তাররা বলে হালকা তেলে সিদ্ধ করে খাবেন, আর আপনি কি করেন তেলে ভেজে খান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ব্যাপারটা। আচ্ছা, তেল সাশ্রয়ীর একটা টিপস দিই, বাসায় না দিয়ে আপনাদের দিই। ঠিক আছে, টিপসটা হচ্ছে একবারে তরকারি টরকারি একবার ভাবে মাখায় নিয়ে উঠায় দিবেন, তেল লাগবে না দেখবেন। ঠিক আছে, পানি দিয়ে কাজ হয়ে যাবে, হালকা তেলেই হবে। তখন আর ওই যে পেঁয়াজ ভাজি করা, এই করা সেই করা, এইগুলো নিয়েই আমাদের বেশি তেল লাগে। তো এটা কোনো রুলস নাই। ঠিক আছে, 500 ml বুঝেন তো, প্রতি তরকারিতে 2 থেকে 3 চামচ ইউজ করতে পারবেন, 2 থেকে 3 চামচ। হ্যাঁ, আর ভাই তেল বেশি খেলে আমাদের রোগ হবে, আমরা অসুস্থ হব, ডাক্তারদের লাভ হবে। দেখেন তো এখন একটু খেয়াল করে, আমাদের চারপাশে ফাস্ট ফুড থেকে শুরু করে কত প্রসেস ফুডের আনাগোনা, আপনি একটু খেয়াল করেন। প্রসেস ফুড ছাড়া মনে হয় আমরা কেউ একদিনও চলতে পারি না। একটা পাউরুটি খাচ্ছি, পাউরুটি এটা হচ্ছে প্রসেস ফুড। এরপরে বিস্কিট, ড্রাই কেক ইত্যাদি খাচ্ছি, এগুলো হচ্ছে প্রসেস ফুড। মানে এভরিথিং প্রসেস ফুডের মধ্যে আমরা আছি। তো এই প্রসেস ফুডের কারণেই ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, আর এভাবে আস্তে আস্তে যেটা হয় সেটা হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন আশার বাণীতে আসি। আমরা চিকিৎসা যে হয়ে গেল, সবাই কিন্তু তামিম ইকবাল না যে এই 2-3 ঘন্টার মধ্যে চিকিৎসা শেষ হয়ে যাবে, এরকম না। মানে তাকে যত কি দেওয়া হয়েছিল বলেন তো, এই যে কৃত্রিম ভাবে হার্ট সচল রাখার যে প্রক্রিয়া, এটার নাম কি বলেন তো, এটা আধা ঘন্টার মতো দেওয়া হয়েছে। এখন সাধারণ মানুষকে কি এতক্ষণ দিবে? 1-2 মিনিট দিয়েই বলবে যে নাই, মরে গেছে, আল্লাহ বিল্লাহ করেন আর মাটি দেন, নিয়ে যান। ঠিক আছে, সবাই তামিম না যে তাড়াতাড়ি চিকিৎসা হবে, বাকিগুলা কিন্তু শেষ। আচ্ছা, তো তাহলে একটা বডিতে আসলো, আমরা আরেকবার দেখি, এখানে একটা বডিতে আসলো, আর একটা ব্রেনে, আর একটা কোথায় হার্টে। এই যে এখানে হচ্ছে 3 মাথার মানে সমাহার। ঠিক আছে, 3 মাথার সমাহার কি হবে তাহলে? 4 রাস্তার সমাহার, সেরকম চৌমাথা। এই যে 3 মাথায় এসে রক্তটা ভাগ হয়ে এইদিকে যাচ্ছে, আবার বডিতে, আবার হার্টে। এইখানে এসে কেন যাচ্ছে? এখানে কাছাকাছি নিলে কি হইতো? কারণ কাছাকাছি নিলে যে স্পিডে রক্ত আসতো, ওটা হার্টের ভিতরে ঢুকে হার্টের শিরা ধমনী বাষ্ট করে ফেলবে। ঠিক আছে, এই কারণে এটা দূর থেকে নিয়ে আসা হয়, যাতে আস্তে আস্তে এখানে রক্তটা প্রবেশ করে। এখন আমাদের যদি হাই ব্লাড প্রেশার হয়, ব্লাড প্রেশারটা অনেক বেড়ে যায়, সিস্টোল ডায়াস্টোল যদি বেড়ে যায়, তাহলে এই যে সিস্টোল, এই স দিয়ে মনে রাখবেন, সিস্টোল স দিয়ে সংকোচন, স দিয়ে সংকোচন। তাহলে ডায়াস্টোল কি? ডায়াস্টোলটা হচ্ছে প্রসারণ, ডায়াস্টোল হচ্ছে প্রসারণ। ওকে, তো এই যে সংকোচন চাপটাই থাকে 120 পারদ চাপে, 120 পারদ চাপে। ঠিক আছে, আর এটা কত? 80। প্রসারণটা 80, আর সংকোচনটা হচ্ছে
20। আর এটা প্রতি মিনিটে যদি বলে তাহলে 72 বার, 72 বার প্রতি মিনিট হার্ট সিস্টোল ডায়াস্টোল করে। ঠিক আছে, 72 বার প্রতি মিনিটে। এটা হচ্ছে স্বাভাবিক। যদি এর বেশি হয়ে যায় তাহলেই সমস্যা হবে। আবার কম হলেও মাথায় রক্ত পৌঁছাবে না, মাথা ঘুরে পড়ে যাবেন। পড়ে যাওয়ার পরে মনে হবে যে আমি কে, কোথায় আছি, কিভাবে কি, মানে ও বুঝেই নাই, ওই টেরই পায় নাই। ঠিক আছে, ব্রেনে রক্ত পৌঁছায় নাই, তাহলে এটা ব্লাড প্রেশার কম হলে হবে। আর যদি ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, এই যে সংকোচন চাপটা 120 না হয়ে আরো বেড়ে যায়, অনেকের এই সমস্যা আছে, অনেক বেড়ে যায়। অনেক বেড়ে গেলে কি হবে দেখেন, এই যে শিরা ধমনির যে ক্যাপাসিটি, এটা বয়স বাড়ার সাথে সাথে ক্যাপাসিটি কমতে থাকে। এরকম আস্তে 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 ক্যাপাসিটি কমতেছে। তাহলে যদি রক্তচাপটা বেড়ে যায়, তো ওই কম ক্যাপাসিটি যুক্ত রক্ত কিভাবে মানে বেশি যাবে, এই যেতে যেই সিরে বা ফেটে যায়, হয়েই যেটা হয় আমাদের স্ট্রোক। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে 72 বার, এটা একটু মনে রাখবেন। আর এই সিস্টোল ডায়াস্টল একবার, হ্যাঁ, একবার সিস্টোল একবার ডায়াস্টল, এটাকে বলে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্র। এই কার্ডিয়াক চক্র সম্পন্ন করতে 0.8 সেকেন্ড সময় নেয়। একবার সিস্টল এবং ডায়াস্টল সম্পন্ন করতে সময় নেয় 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। হ্যাঁ, যখন রক্তচাপটা অনেক বেড়ে যায়, রক্তচাপ অনেক বেড়ে যায়, ব্রেনের এই ব্রেনের যে শিরা ধমনী দিয়ে রক্তটা যাচ্ছে, ওই শিরা ধমনীর ব্লকেজের কারণে, অনেক সময় ধূমপানের কারণে আমাদের রিল্যাক্সেশনটা ঠিকমতো হয় না। আমাদের ধমনী বা শিরা এরকম করে প্রসারণ হতে পারে, এরকম করে সংকোচন প্রসারণ হতে পারে। বাট যারা ধূমপায়ী তাদের এটা হয় না, একদম স্টিক, একদম স্থির হয়ে থাকে। এটা রক্ত প্রেশার বাড়লে এটা আর ফুলে না, না ফুলে ওটা ফেটে যায়। আর ফেটে গেলেই যেটা হয় স্ট্রোক। এই জন্য ওই ধূমপান যে করবেন তার আগে প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে। এখন ছেলে মেয়ে দুইজনই ধূমপান করে, কোনো সমস্যা নাই। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, ধূমপানে স্ট্রোকের কারণ, এটা তো আপনারা দেখছেন, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান ক্যান্সার তৈরি করে। তো এইগুলো লেখাই থাকে, ওটা লেখার কারণেই আমরা এটা এখানে কম্পাউন্ড ইফেক্টের চিন্তা করবেন। একটা বিড়ি সিগারেট খাইলে প্রথম দিনেই ক্যান্সার হয়ে গেলে জীবনে কেউ বিড়ি সিগারেটের নামও নিত না। তো এটা আসলে দীর্ঘমেয়াদীতে প্রসেস, একটা দুইটা তিনটা এরকম করে খেতে থাকবেন। এককালে ফাইনাল স্টেজে যখন ক্যান্সার হবে তখন মনে হবে যে আমি আসলে বিড়ি সিগারেট না খাইলেই ভালো করতাম। তো আসলে ওটা আর ব্যাক করার সুযোগ নাই। ঠিক আছে, তো তাহলে স্ট্রোকটা আমি এখানে লিখে দিচ্ছি, স্ট্রোকটা কি। তাহলে হঠাৎ মস্তিষ্কের শিরা বা ধমনী বন্ধ হয়ে যাওয়া বা ফেটে যাওয়াকে স্ট্রোক বলে। তাহলে দেখেন স্ট্রোক কোথায় হয়, এটা কিন্তু এখানেই বলে দেওয়া হচ্ছে স্ট্রোক কোথায় হয়। তাহলে স্ট্রোক হয় ব্রেনে। অনেকে না বুঝে
বলে যে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করছে, ঠিক আছে, স্ট্রোক করছে, স্ট্রোক মানে এখানে করছে, হাত দিয়ে দেখায় দেয় আর কি। তো আসলে স্ট্রোক কোথায় হয়? ব্রেনে, আর হার্ট অ্যাটাক হয়। তো স্ট্রোকের কারণ কি বলেন? স্ট্রোকের কারণ হ্যাঁ, পরোক্ষ ধূমপান তো আরো আরো ক্ষতিকর। হ্যাঁ, দেখা যাবে আপনার আপনার জামাই ধূমপান করে, ওর কিছু হয় নাই, ওর অ্যান্টিবডিটা স্ট্রং ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল, আর এদিকে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা কম থাকার কারণে আপনার ক্যান্সার হয়ে গেছে। এরকম অনেক হয়েছে যে মেয়েদের গলায় ক্যান্সার হয়েছে, গলা কেটে বাদ দেওয়া হয়েছে, পরে এটার হিস্ট্রি চেক করতে গিয়ে দেখা গেছে যে সে ধূমপান করছে, আসলে সে ধূমপান করে নাই, তার জামাই ধূমপাই ছিল। তাহলে মেয়েরা একটু বুঝে শুনে ব্যাপারটা, যে আপনারও ঝুঁকি, এই জন্য ধূমপান করতে না দেওয়াই উচিত। হ্যাঁ, তাহলে সিস্টোল ডায়াস্টোল চাপ আমরা দেখলাম। একবার সংকোচন প্রসারণ হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র, সময় লাগে 0.8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। আর স্ট্রোক কি? হঠাৎ মাথার তারমার ছিঁড়ে গেলে যে রক্তক্ষরণ হয়, এটার কারণে স্ট্রোক হয়। স্ট্রোক দুই ধরনের, একটা হ্যামারেজিং স্ট্রোক। হ্যামারেজিং স্ট্রোক হলে ও আর ব্যাক করে না, ইনস্ট্যান্ট মরে যাবে। অনেক সময় দেখবেন সোফাতে বসে সবাই আড্ডা দিচ্ছে, কফি টফি খাইলো, উঠে দাঁড়াইছে, হঠাৎ করে সে মাথা করে পড়ে গেছে, মানে এরপরে হসপিটালে নিয়ে গেছে, নাই সে। তার মানে এটা যখন আপনি হুট করে আপনি উঠে গেছেন, তখন ব্লাড প্রেশারটা ব্রেনে বেড়ে গেছে, আর এটার কারণে স্ট্রোক হয়ে, মানে হ্যামারেজিং স্ট্রোক হলে আর ব্যাক করার সুযোগ নাই। আর সিম্পল যে স্ট্রোকটা, সেটা মানে কিছুদিন এক্সারসাইজ, মানে কিছুদিন কষ্ট করতে হবে। আর স্ট্রোক হলে কি হয়? প্যারালাইজড বা পক্ষাঘাত হয়। তাহলে স্ট্রোকের কারণে আমরা একটু আরেকটা লাইন লিখবো, স্ট্রোকের কারণে প্যারালাইজড বা পক্ষাঘাত হয় বা হতে পারে। তো এই পক্ষাঘাত বা প্যারালাইজড যে হলো, অবশ্য হয়ে গেল ব্রেনের এই পাশে, মানে ব্রেনের ডান পাশে যদি স্ট্রোক হয়, তাহলে বডির বাম পাশটা, মানে একবারে এক চোখ, এক নাক, মুখের অর্ধেক, বডির এক পাশ প্যারালাইজড হয়ে যাবে। আর যদি ব্রেনের বাম পাশে স্ট্রোক হয়, তাহলে বডির ডান পাশটা প্যারালাইজড হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হলে এক্সারসাইজের মাধ্যমে ঠিক করা যায়। আর অনেকে আমরা স্ট্রোক করলে বুঝি না, স্ট্রোক করলে অনেক বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, ঠিক আছে, রুগী কথা বলতে অসুবিধা হতে পারে, জড়তা হতে পারে, কোনো উচ্চারণ করতে ঠিক মতো, তাহলে আপনি এটা দিয়ে বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে হসপিটালে নিলে এই যে ব্লাডগুলো যেগুলো ব্রেনে জমা হয়ে গেছে, ওইগুলো মেডিসিনের মাধ্যমে আবার বের করা যায়, বের করে মানে রুগীটা আবার স্বাভাবিক অবস্থায় হবে। আর অনেকে কি করে, স্ট্রোক করলে যে কবিরাজের কাছে যায়, ঠিক আছে, কবিরাজ থেকে এসে শেষ, হ্যাঁ, পঙ্গু হয়ে বসে আছে। স্ট্রোকের কারণ একটু লিখতে হবে। স্ট্রোকের কারণ, এক, বংশগত। হ্যাঁ, বংশের যদি কারো থাকে, হিস্ট্রি থাকে, দাদা নানা যদি থাকে, তাহলে সেই দিক থেকে স্ট্রোকটা বংশগত, জেনেটিক্যালি আসবে। সম্পত্তির ভাগ নিবেন, সাথে রোগেরও ভাগ নিতে হবে। ধূমপান বা মদ্যপান, ঠিক আছে, ধূমপান বা মদ্যপান। এরপর হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, তাহলে বংশগত, ধূমপান, উচ্চ রক্তচাপ। আরেকটা লিখবেন অকর্মণ্য জীবনযাপন, মানে অকর্মণ্য জীবনযাপন বুঝছেন, শুয়ে বসে জীবন কাটতেছে, কোনো কিছু করতে চান না। হ্যাঁ, এই সুপার উপর বসে আছেন আর ডাক দিয়ে বলতেছেন আমিনার মা পানি দাও, পানি দিল, এই লাইটটা বন্ধ করে দাও, ঠিক আছে, এই যে এটা হচ্ছে অকর্মণ্য লাইফস্টাইল।
ঠিক আছে? কারা অকর্মণ্য লাইফস্টাইলের মধ্যে আছি, একটু হাত উঠান দেখি তাদের। এই অধিকাংশ মেয়ের ব্লাড প্রেশারটা কম, ব্লাড প্রেশারটা হাই না, কম থাকে। হ্যাঁ, অধিকাংশ। তো কম থাকলে যেটা হবে, এই ব্রেনে রক্ত ঠিকমতো পৌঁছাবে না, সে মাথা ঘুরে পড়ে যাবে, একটু পরে আবার সে ঠিক হয়ে যাবে। মানে আপনার যদি কম থাকে তাহলে এটা বাড়ানো খুব ইজি, কিন্তু বাড়লে কমানো যায় না। কম থাকলে একটু লবণ পানিতে মিশায় খান, একটা স্যালাইন খান, ঠিক হয়ে যাবে। বা একটা ডিম খান, একটু দুধ খান, ঠিক হয়ে যাবে। 2টা ডিম খাবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু বেড়ে গেলে কিন্তু এটা মুশকিল। ঠিক আছে? বেড়ে যাওয়াটা এটা অসুবিধা। বেড়ে গেলে তার মার ছিঁড়ে যেতে পারে। তো এখন আসেন এই যে 3 মাথা, এই 3 মাথাতে একটা ডিভাইস থাকে, এটার নাম হচ্ছে ব্যারো রিসিপ্টার। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম ব্যারো রিসিপ্টার। তাহলে ব্যারো রিসিপ্টার কোথায় থাকে? এই যে 3টার সংযোগ স্থলে। এই ব্যারো রিসিপ্টার হচ্ছে একটা কাউন্টার, এ কাউন্ট করে যে কতবার রক্ত গেল। তো সে কাউন্ট করে যে কতবার রক্ত যাচ্ছে, এই দিক দিয়ে কতবার যাচ্ছে। আসলে মিনিটে 72 বার যাচ্ছে না বেশি যাচ্ছে। বেশি গেলে কি হবে? বেশি গেলে সমস্যা হবে যখন আমরা হঠাৎ করে ভয় পাইলে দেখবেন বুক ধকধক করে, দেখছেন না? ভয় পেলে এই যে বুক ধকধক করে, যে তখন রক্তচাপ বেড়ে যায়। রক্তচাপ বেড়ে গেলে ব্রেনের ক্ষতি হতে পারে। এই জন্য ব্যারো রিসিপ্টার সিগন্যাল ব্রেনকে পাঠিয়ে দেয় যে তাড়াতাড়ি হার্টকে শান্ত হতে বলো, না হলে তোমার তারমার ছিঁড়ে যাবে। ঠিক আছে? তখন ব্রেন কি করে? একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এটাকে হার্টকে বলে যে এই তুমি আস্তে আস্তে শান্ত হয়ে যাও। এরপরে দেখবেন আস্তে আস্তে হার্টটা শান্ত হয়ে গেছে। ঠিক আছে? তো ব্যারো রিসিপ্টার 2 ধরনের হয়, একটা হচ্ছে লো ব্যারো রিসিপ্টার আর একটা হচ্ছে হাই ব্লাড ব্যারো রিসিপ্টার। তো লো ব্লাড প্রেশার হলে হাইটা অ্যাক্টিভ হবে, আবার হাইটা হলে লোটা অ্যাক্টিভ হবে, হয়ে আপনাকে ঠিক রাখবে। তাহলে এই যে দেখেন ব্লাড প্রেশার হাই বা লো, এটা কিন্তু কন্ট্রোল করতেছে ব্যারো রিসিপ্টার। অনেকের আবার এই ব্যারো রিসিপ্টারটা নষ্ট হয়ে যায়। ব্যারো রিসিপ্টারটা কি হয়? নষ্ট হয়ে যায়। তখন এখানে কৃত্রিমভাবে ব্যারো রিসিপ্টার লাগাইতে হয়। বুকে কি লাগাইতে হয়? একটা মেশিন লাগাইতে হয় বুকে। ঠিক আছে? এটার নাম কি বলেন তো? কি নাম হবে? প্রেস মেকার। দেখেন তো আশেপাশে কারো প্রেস মেকার লাগানো আছে নাকি? আরে অকর্মণ্য জীবন যাপনের মানুষের অভাব নাই। ঠিক আছে? ওকে, তাহলে ব্যারো রিসিপ্টার শেষ। এখন আমরা আরেকটু আধ্যাত্মিক লেভেলে চলে যাই। এখন আসেন এই যে মাঝখানে যে পার্টিশন, এই যে পার্টিশনটা যে দিলেন, এটা না থাকলে কি হইতো? এটা না থাকলে এই পাশের অক্সিজেন এই পাশে চলে আসতো, আবার এই পাশের কার্বন ডাই অক্সাইড ওই পাশে চলে যেত। যদি কোনো কারণে এখানে ফুটো থাকে তাহলে এটা একটা রোগ। অনেক সময় ডাক্তারি ভাষায় না বলে এমনি বলে হার্ডে ফুটো। যদি কখনো শোনেন যে হার্ডে ফুটো, তো এটা হচ্ছে জন্মগত রোগ। এটা কি? জন্মগত রোগ। আপনারা যে এই অবস্থায় আসছেন, আপনাদের কারো কোনো এই রোগটা নাই। হার্ট ফুটো রোগ দেখবেন আশেপাশে অনেকের আছে, এটা চিকিৎসা আছে, ব্যয়বহুল। তো এই যে হার্ট ফুটো হলে এই পাশে রক্ত ওই পাশে, ওই পাশে রক্ত এই পাশে যাওয়া আসা করে, যার কারণে ঠিকমতো সিস্টোল ডায়াস্টোলটা
হতে পারে না। ঠিক আছে, প্রপারলি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এই বিক্রিয়াতে যায় বা আসে না, যার কারণে এটা একটা সমস্যার সৃষ্টি করে। তো এখন এই যে পার্টিশনটা, এই পার্টিশনের নাম হচ্ছে আচ্ছা ওর অন্য জায়গায় লিখতে হবে, এই জায়গা আচ্ছা এখানে ছোট করে লেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে পার্টিশনটা হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল, এই পার্টিশনের নাম হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল। এখন যদি কারো এখানে ফুটো থাকে তাহলে কি হবে, এটার নাম হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল, সাথে রোগের নাম হবে সেপ্টাল ডিফেক্ট। তাহলে হার্ট ফুটোর ডাক্তারি ভাষায় কি বলে, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট। এ পর্যন্ত সবার হয়েছে কিনা? হ্যাঁ, প্রেসমেকার হার্টে ইলেকট্রিক সিগন্যাল দেয় কখন, যখন ওই যে সিস্টোল ডায়াস্টোল কম বা বেশি হয় তখন ওখানে সিগন্যাল দেয়। দুইবার ধরেন সিস্টোল ডায়াস্টোল দুইবার কম হয়েছে মিনিটে, ওর সঙ্গে সঙ্গে ওখানে ইলেকট্রিক সিগন্যাল হার্টে পুশ করে বলে এই দুইবার কম হয়েছে, দুইবার বাড়াই দাও, এভাবে বাড়াই দেয় আর কি প্রেসমেকার। তো তাহলে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এটা শেষ। এখন আমরা এইখানে আরেকটু আঁকি করি। এই যে হার্ট বানাইলাম, এটা হার্টের আরো এরকম স্তর আছে। হার্টের স্তর কয়টা? স্তর কয়টা বলেন তো? তিনটা। উপরে যেটা, উপরেরটা কি হবে বলেন তো? পেরিকার্ডিয়াম। একবারে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। একবারে ভিতরে যেটা, সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে হার্টের স্তর কয়টা? 3টা। একটা হচ্ছে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এই যে এন্ডোকার্ডিয়াম, কার্ডিয়াক এগুলো থাকলে বুঝবেন এগুলো হার্টের ওষুধ। যত হার্টের ওষুধ আছে সবগুলো কার্ডিয়াক কথাটা থাকে। ঠিক আছে, আপনারা অনেক কষ্ট করলেন।
এখন আসেন, এই যে হার্ডের উপরে যদি অতিরিক্ত বোঝা চাপায়া দেয় তাহলে কেমন হবে চিন্তা করেন তো, অসুবিধা হবে না? হবে। আমাদের এই যে শোয়ার সময়, যদি ঘুমানোর সময় আমাদের এই যে পেটের নাড়ি ভুঁড়িটা হার্ডে এসে চাপ দেয় তাহলে কি হবে? হার্ডের সংকোচন প্রসারণে ব্যাহত হবে। আর এটা যেন না হয় এই কারণে এই হার্টকে একটা আলাদা একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে। এটার নাম কি বলেন তো? একটু মিস্টেক হয়েছে এখানে। এটা হচ্ছে এপিকার্ডিয়াম। হ্যাঁ, এপিকার্ডিয়াম, এপিটা লাগায় দেন, এপিকার্ডিয়াম। আর এই যে একদম হার্টকে অন্যান্য পেশি থেকে আলাদা করে, এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। ওকে, তাহলে পেরিকার্ডিয়াম কি করে? হার্টকে অন্যান্য পেশি থেকে রক্ষা করে। তো এখন বলেন আপনাদের ক্লাস, আজকের ক্লাস থেকে মতামত কি? আজকের ক্লাস থেকে আপনাদের শিক্ষা কি? আরেকটা টপিক পড়ব, তার আগে একটু আপনাদের মতামত নিই। বলেন আজকের ক্লাস থেকে আপনাদের শিক্ষা কি, বা ক্লাস কেমন লাগলো? সব ডাক্তারি পড়া বললাম আর কি, পরীক্ষায় না আসলেও জীবনের জন্য খুবই উপকার দরকার। আর লাস্ট বিসিএসও এখান থেকে কোশ্চেন আসছে। এই সবার আঁকা আঁকি শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। এই বিজ্ঞান বই কিন্তু আসতেছে, বিজ্ঞান বইয়ের কভারও মনে হয় আমি ফেসবুকে দিয়ে দিছি, দেখেন আপনাদের মতামত দেখেন। এটা কিন্তু এই যে আপনাদের কথা চিন্তা করে এই কালারটা দেওয়া আর কি, বেগুনি কালার। অনেক মেয়েরা আবার বেগুনি কালার বেশি পছন্দ করে, তো এই জন্য। তো ছেলেদের কালার এটা হচ্ছে এই যে ব্লু কালার, যেটা আমি আইসিটি বইয়ের যে কালারটা ছিল এটা। আর আইসিটি বই শেষ হয়ে গেছে, কেউ আর অর্ডার টর্ডার কইরেন না, এখন আর পাবেন না। এই 13 তারিখ, মে 13 থেকে প্রি অর্ডার শুরু। প্রি অর্ডারে 90 টাকা ডিসকাউন্ট পাবেন, পরে কিনলে 90 টাকা বেশি লাগবে, আর প্রি অর্ডারের সময় 90 টাকা কম লাগবে। এতে করে বিজ্ঞানের বইয়ের দাম মাত্র 250 টাকা।
ও আরেকটা আছে, ডেলিভারি চার্জ ফ্রি, ওকে, ডেলিভারি চার্জও লাগবে। তাহলে বইয়ের দাম আরো কত কমে আসছে দেখছেন। ইনসুলিন নিয়ে একটু লিখবো আমরা। অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে নির্গত হরমোন যা গ্লুকোজ বিপাকে সাহায্য করে। অর্থাৎ গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে কি হবে সেটা আপনাদের বলেছিলাম মনে হয়। এই যে আমাদের শিরা ধমনী, এইগুলো দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে সেলের মধ্যে এই গ্লুকোজ চলে আসে। সেলের মধ্যে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। তো এই মাইটোকন্ড্রিয়াতে যখন গ্লুকোজ চলে আসে, এই গ্লুকোজটাকে অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে ওই বিক্রিয়াটা করে। এটা, এই যে বিক্রিয়াটা ঘটায়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, আর বিক্রিয়ার নাম শোষণ। আর এখানে যেহেতু সেলে কি আসতে হবে? গ্লুকোজ। সেল হয়ে মাইটোকন্ড্রিয়া। মানব দেহে প্রায় 100 ট্রিলিয়ন সেল আছে, আর প্রত্যেকটা সেলে 200 থেকে 300টা করে আবার আমরা পাবো, মাইটোকন্ড্রিয়া পাবো। তো তাহলে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কত? এরা প্রতিনিয়ত আমাদের গ্লুকোজটাকে ভেঙে শক্তিতে উৎপন্ন করতেছে। আমরা এই শক্তি যদি ব্যবহার না করি, ঠিকমতো আমরা কাজ না করি, তাহলে কিন্তু এই শক্তিটা শরীরে আবার রিব্যাক করে আবার চলে আসবে, ফ্যাটে রূপান্তর হবে, বডি স্থূলকায় হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমাদের চর্বিতে আবার রূপান্তর হয়। তো যাই হোক, এই যে সেল হয়ে মাইটোকন্ড্রিয়াতে যাচ্ছে, এই যে দরজা, এই দরজার এখানে পাহারাদার হিসাবে ইনসুলিনটা থাকে। ঠিক আছে, ইনসুলিন এখানে পাহারাদার হিসাবে থাকে। কতটুকু গ্লুকোজ কোষে প্রবেশ করতে দিবে বা দিবে না, এটা সম্পূর্ণটা নির্ভর করে ইনসুলিনের উপর। আর ইনসুলিন কোথা থেকে? অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে নির্গত হয়। এটা একটা হরমোন, আর এটা কি কাজ করে? গ্লুকোজ বিপাকে বা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে গ্লুকোজ আসার জন্য হেল্প করতেছে কে? ইনসুলিন। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে ইনসুলিনের পরিমাণ যদি কোনো কারণে কম হয়ে যায়, তাহলে রক্ত থেকে আর গ্লুকোজ সেল মাইটোকন্ড্রিয়াতে যেতে পারবে না। তখন গ্লুকোজটা থাকবে কোথায়? থাকবে রক্তে। রক্তে তাহলে কি বেড়ে গেছে? রক্তে কিসের পরিমাণ? গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কি হয় বলেন তো? ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়। তাহলে কিসের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল? সেটা হচ্ছে ইনসুলিনের অভাবে। আরেকটা কোশ্চেন, বলেন তো, ইনসুলিনের পরিমাণ কমে গেলে ডায়াবেটিস হয়, তাহলে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে কি হয়? এটা বলেন তো একটু। এই আমি ডিপ থেকে পড়াই বলে 12টা প্লাস বিজ্ঞানে কমন থাকে। এই 15টার মধ্যে 12টা প্লাস থাকে। অন্যান্য যদি বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেরও 2টা ধরেন, তাহলে 14টা কোশ্চেন বিজ্ঞানে কমন থাকে। এই ডিপের কারণেই তো, তাই না? চাইলে তো আরো ডিপ পড়ানো যায়, তাও তো একটু কাট সাট করে পড়াচ্ছি।
তো ডায়াবেটিস বা মধুমেহ বলে, মধুমেহ রোগ। তো এখন এই ডায়াবেটিস হলে কি হয়, ডায়াবেটিস হলে যেটা হবে, ডায়াবেটিস হলে আমাদের রক্তে কিসের পরিমাণ বেড়ে যাবে, গ্লুকোজের। এইগুলো লিভারকে আবার কন্ট্রোল করতে হয়। লিভার কলিজা, আমাদের লিভার কিন্তু এই অতিরিক্ত যে গ্লুকোজটা আছে এটা সে ফ্যাটে রূপান্তর করে, ফ্যাটে কনভার্ট করে ফ্যাটের চারিদিকে লাগায় দেয়। ঠিক আছে, আস্তে আস্তে লিভারের ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। আর যেখানে ফ্যাট যত বেশি সেখানে রক্ত চলাচল ওরকম নাই, আর রক্ত সরবরাহ এখানে বন্ধ থাকে। আর এইখান থেকে এই ফ্যাট থেকে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। এরকম যদি লিভারের ওয়ান থার্ড মোটামুটি 250 গ্রামের বেশি যদি চর্বি এখানে চলে আসে, তাহলে আমাদের এই লিভারের একটা রোগ হয়, এটাকে বলে ফ্যাটি লিভার ডিজিজ। তো বাংলাদেশে ফ্যাটি লিভার ডিজিজ প্রতি 4 জনে 1 জন। তাহলে চিন্তা করেন, প্রতি 4 জনে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত কত, 4 জনে 1 জন। এই জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে, কারণ আমাদের এত টাকা পয়সা নাই। ঠিক আছে, টাকা পয়সা এত নাই। তাহলে লিভারের ফাংশনটা বুঝতে পারছি। হঠাৎ করে মানে এমনি ফোনে বলার দরকার নাই যে তুমি আমার কলিজা, তুমি এই ওই হ্যান ত্যান। তো ওই কলিজা আর এই কলিজা দুটো আলাদা আছে আর কি। ঠিক আছে, দুটোর ফাংশন এক না। তো এই যে ফ্যাটে রূপান্তর করতেছে এটা হচ্ছে লিভার। তাহলে অতিরিক্ত গ্লুকোজকে লিভার ফ্যাটে রূপান্তর করতে প্রতিনিয়ত এই লিভারের কষ্ট হবে। আর এই লিভার থেকে যেগুলো বেঁচে যাবে সেগুলো আমাদের কিডনিতে চলে যাবে, আর কিডনি সেটা পেশাবের মাধ্যমে বের করে দেবে। এই জন্য ডায়াবেটিস রোগীদের পেশাবে পিঁপড়া লাগে, কারণ মিষ্টি থাকে, চিনি থাকে, এর কারণ। তো এরকম রোগী ইনসুলিনের যাদের কম আছে, এরা যত ভাত খাক বা মিষ্টি খাক, দেখা যাবে শরীরে ওই মাইটোকন্ড্রিয়াতে গ্লুকোজ ঠিকমতো পৌঁছায় না, যার কারণে তাদের শক্তি একটু কম থাকে। ঠিক আছে। আর 1922 সালে জার্মানিতে ইনসুলিন আবিষ্কার হয়। 1922 সালে জার্মানিতে ইনসুলিন আবিষ্কার। আমি আপনাদেরকে শুধু প্রিলি টার্গেট নিই না, আমি আপনাদেরকে রিটেনেরও টার্গেট নিয়ে পড়াই। ইনসুলিন বাড়লে কি হয়, হাইপোগ্লাইসেমিয়া রোগ হয়। কমে গেলে ডায়াবেটিস, বেশি হলে হাইপোগ্লাইসেমিয়া রোগ হয়। তো এই হচ্ছে আজকের আমাদের সংক্ষিপ্ত ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, চেষ্টা করবো আনসার দেওয়ার। আর মনে হয় অনেক কষ্ট দিয়ে ফেললাম, শেষের দিকে যত আসতেছি কষ্ট মনে হয় বাড়তেছে। তো সামনে আমাদের আরেকটা যে ক্লাসটা আছে সেটা হচ্ছে খাদ্য পুষ্টির বিষয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। মানে আর 3-4টা ক্লাস হলে মনে হয় শেষ হয়ে যাবে, এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি। তারপরে আপনাদের ছুটি। হ্যাঁ, আর আমি বকবক করবো না, আর আপনাদেরও ডিস্টার্ব হবে না। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।